যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা এটা ছাড়বেন না, ছাড়বেন কি? 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। না, আমি এইটা বুঝতে পারছি। হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নাম তোলা যায় না, 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম তুলতে হয়। মুখ্যমন্ত্রী আসলে যা প্রভোকেশন দিচ্ছেন, মুখ্যমন্ত্রী কিসের কারণে বলছেন যে ওইখানে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে সেখানে একটা বড় অংশ 90% হচ্ছে মৃত। উনি বলছেন যে মৃতদের আবার হচ্ছে কি ভোটার লিস্টে নাম তোলবার কথা। আসলে নির্বাচন কমিশনের এন্ড থেকে দেখুন, অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা সিইওর কাছে, ইসিআইয়ের কাছে আবেদন করেছিলাম, অ্যাডমিট কার্ড একটা ভ্যালিড ডকুমেন্ট, এটা অ্যালাউ করা উচিত। সুপ্রিম কোর্ট বলেছে অ্যালাউ করছে, কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে ত্রুটি দুর্বলতার কথা সকলে মিলেই চিহ্নিত করার চেষ্টা করছে, সেইটা দাঁড়াচ্ছে না। তার কারণ মানুষের যে রাইট, সেই রাইটটা কিভাবে রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কাটেল করা হচ্ছে। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দেখুন, আমি আপনাকে বলছি, নাজাকাত আলীর ছেলে রাম আলী হবে এরকম কোনো ব্যাপার নাই। কারো টাইটেল ব্যানার্জি হলে তার ছেলের টাইটেল বন্দ্যোপাধ্যায় হবে না। আমাদের সেটা হচ্ছে যদি এসআইআর পর্বে এইরকম পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের যদি এইরকম একটা ভূমিকা দেখা যায়, তাহলে ভোটের সময়টা কি হবে প্রদীপ চট্টোপাধ্যায়? ভোটের সময় কি হবে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। এবং খেয়াল করুন, ঠিক সেই দিন যেদিন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে যে রাজ্য পুলিশের ডিজিপি কে এইটা এনশিওর করতে হবে যেন শুনানি প্রক্রিয়ায় কোথাও যেন কোনো রকম অশান্তি না হয়, আইন শৃঙ্খলাটা সুনিশ্চিত করতে হবে, সেই দিন রাজ্য জুড়ে এই ছবি দেখা যাচ্ছে। তার আগেও আপনাদের মনে রাখতে হবে যে ইলেকশন কমিশন, যে চিফ ইলেকশন কমিশনার, তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে রাজ্যের পুলিশের উপরে ভরসা রাখছি আমরা যখন এসআইআর প্রক্রিয়া হবে। ফলে এসআইআর প্রক্রিয়াতে পুলিশের ভূমিকা কি ছিল সেটা তো আমরা এতদিনে দেখেছি, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন দেখছে যে সুপ্রিম কোর্টে তারা যতবার যাচ্ছে তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট থাকছে এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইলেকশন কমিশনকে বারবার তারা কিন্তু ডিরেকশন দিচ্ছে যে আপনারা ঠিক পথে চলুন, তাহলে সেই জায়গায় কেন তারা এইভাবে আইনটা নিজেদের হাতে তুলে নিচ্ছে? আমি শুধু প্রদীপদা আপনার সঙ্গে সাপ্লিমেন্ট করতে চাইবো, এই কয়েকদিন আগে ফারাক্কায় দর্শকেরা দেখেছেন যে বিডিও অফিসে রীতিমতন তাণ্ডব চলেছে, সেখানে খোদ ফারাক্কার তৃণমূল বিধায়ককে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত দেখা গিয়েছে। আপনি আমাকে বলুন, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? চাকুলিয়ায় বিডিও অফিসে 3 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে, 300 মিটার দূরে হচ্ছে চাকুলিয়া থানা, মানে 3 ঘন্টা সময় লেগেছে 300 মিটার পথ যেতে সেই চাকুলিয়া থানার পুলিশের যদি এই ভূমিকা শুধুমাত্র শুনানি পর্বে এরকম দেখা যায়, এই পুলিশের কাছ থেকে ভোট পর্ব সুষ্ঠুভাবে হবে, এই প্রত্যাশা কতটুকু আপনি করতে পারেন? না, কোনোভাবে দেখুন, ভোট পর্বে তো আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকে, কিন্তু এই এসআইআর এর শুনানি পর্ব বা এসআইআরেও আমার মনে হয় যে কেন্দ্রীয় বাহিনী রাখাটা খুবই বাঞ্ছনীয় ছিল। সেই পরিচালনা রাজ্য পুলিশ করবে। ফলে রাজ্য পুলিশের কাছে যদি আজকে ডিরেকশন না থাকে যে আপনারা এই ধরনের অশান্তি, এবং দেখুন আজকে রাজ্য পুলিশকে আপনি কেন দোষ দিচ্ছেন? আগে তো রাজ্যের শাসক দলের কর্মীবৃন্দদের শিষ্টাচার শেখাতে হবে, সেই শিষ্টাচারটা কোথায় হচ্ছে? আগে বারবার আমি বলার চেষ্টা করছি যে উচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যে কথা বলছে আর যেভাবে এই তাদের কর্মীরা কাজ করছে, কোথাও গিয়ে কিন্তু একটা উত্তেজনার পরিবেশ সবসময় সৃষ্টি রাখা হচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে যেখানে হিয়ারিং থেকে প্রভোকেশন বলছেন প্রদীপদা, সুপ্রিম কোর্ট বলেছেন যে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে পুলিশকে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা তো হলো অসত্যমা হত ইতি গজটা তুমি কেন আটকে দিলে? ইতি গজটা হচ্ছে যে এতদিন যে হিয়ারিং হচ্ছিল তাতে মানুষের কাছ থেকে যে নথি নেওয়া হচ্ছিল তার কোনো অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছিল না, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল। আজকে হিয়ারিংয়ের সময় সেখানে কোনো রাজনৈতিক প্রতিনিধিদের বিএলএ 2দের থাকার অধিকার দিচ্ছিল না নির্বাচন কমিশনকে নিচ্ছে। এমনকি পশ্চিমবাংলাতে বিশেষ আইন বলবৎ করে তারা বলছিল মাধ্যমিকের সার্টিফিকেট গ্রাহ্য হবে না। তো এই বেআইনি কাজগুলো গায়ের জোরে নির্বাচন কমিশন করছিল, তার জন্য জনক্ষোভ হচ্ছিল। তো জনক্ষোভে তো হবেই তো এইগুলোতে। এখন যদি সেইগুলো এটা যদি জনবিস্ফোরণের কথা বলেন, জনরোষ বলেন, সেটা মারাত্মক।
আমি বলছি এইটা যদি জনবিস্ফোরণ বলে বিষয়টাকে দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে তার পরিণতি মারাত্মক। এইটা যেটা ঘটেছে সেটা জাস্ট গুন্ডামি ঘটেছে, প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়েছে। এটা যে গুন্ডামি বাইরে কিছু বলা যায় না, এবং সেটা পুলিশের কার্যত নিষ্ক্রিয় থাকা সেই গুন্ডামিতে মদত জুগিয়েছে। দেখুন, রাজ্য জুড়ে দিকে দিকে আজকে এই যে একেবারে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি হিংসার ছবি দেখা গেল, সেটা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারলো না কেন? পুলিশের ভূমিকা কতটা সদর্থক ছিল, বারবার সেই প্রশ্ন উঠেছে। আমি বিরতির পর আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো। এই শহরে বৃদ্ধ, একাকী বৃদ্ধ বৃদ্ধা, প্রৌঢ়ারা যারা রয়েছেন তারা তো পুলিশের ভরসাতে নিজের নিরাপত্তা সুনিশ্চিত বলে ভেবে থাকেন। আজকে একটা নৃশংস হত্যাকাণ্ড তার পাশে বড় সড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এবার যে ঘটনা ঘটেছে এই শহরে সেইটা আপনাদের সামনে রাখবো। বেহালার বেচারাম চ্যাটার্জি রোডে ফ্ল্যাটে কুপিয়ে খুন করা হলো এক মহিলাকে, গলা কেটে খুন করা হয়েছে। মৃতের নাম অনিতা ঘোষ। এই ঘটনায় আয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জু সরকার। লুঠের উদ্দেশ্যে খুন বলে জেরায় স্বীকার করেছেন ধৃত বলে খবর পুলিশ সূত্রে। মৃতের বাড়িতে কাজ করত অভিযুক্ত আয়া। সকালে অনিতা ঘোষের কাছে টাকা চায় সঞ্জু, টাকা দিতে অস্বীকার করেন তিনি, আর তারপরই তাকে এলোপাতাড়ি ছুরির কোপ মারতে থাকে অভিযুক্ত। মৃতের গলার সোনার চেন এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত, এমনটা জানিয়েছে পুলিশ। মৃত মহিলার স্বামী শয্যাশায়ী, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বাড়ি রাঁধুনি সকালে এসে মৃত অবস্থায় অনিতা ঘোষকে দেখতে পান। লুট করতে এসে আয়া রীতিমতো সেই গৃহকর্ত্রীকে কুপিয়ে খুন করলো। ঘটনাস্থল পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের ব্লক বি এর এই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে, যেটা দোতলায় রয়েছে B7, এখানেই কিন্তু অনিতা ঘোষ, বছর 64 অনিতা ঘোষ তার স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন। তাদের একমাত্র ছেলে, তিনি থাকেন বেহালারই অন্য একটি ফ্ল্যাটে। এখানে কিন্তু এই দম্পতি, বৃদ্ধ দম্পতি, তারা একাকী থাকতেন। বৃদ্ধ দম্পতির মধ্যে অরূপ ঘোষ, তিনি একজন কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মী, এবং তার স্ত্রী অনিতা ঘোষ, তিনি একজন সঙ্গীত শিল্পী। যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আজ সকালবেলা কিন্তু আচমকাই বাঁচাও বাঁচাও বলে চিৎকারের শব্দ তারা শুনতে পান এই ফ্ল্যাটের ঘরের থেকে, এবং সেই ফ্ল্যাট ঘরের শব্দ শুনতে পারার পর তৎক্ষণাৎ কিন্তু এই ফ্ল্যাটেরই বাসিন্দারা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেন, এবং দরজা ধাক্কাধাক্কি শুরু করার পর কোনো ভেতর থেকে কিন্তু কেউ দরজা খুলছিলেন না। দীর্ঘক্ষণ দরজা ধাক্কানোর পর একজন মহিলা বেরিয়ে আসেন, যার নাম সঞ্জু সরকার। তিনি কয়েকদিন ধরে এই অনিতা ঘোষের বাড়িতে কিন্তু আয়া হিসাবে কাজ করছিলেন, কেননা অরূপ ঘোষ তিনি কোনোরকমভাবে নড়াচড়া করতে পারেন না, তিনি শয্যাশায়ী, তিনি কথাও বলতে পারেন না। এই অবস্থায় তার দেখভালের জন্য এই সঞ্জু সরকারকে আয়া হিসাবে রেখেছিলেন এই অনিতা ঘোষ। এবং এই যে গোটা ঘটনা ঘটেছে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে চিৎকার চেঁচামেচি করার পরেও ভেতর থেকে কোনো রকম সারা শব্দ তারা দিচ্ছিলেন না, দরজা খুলছিলেন না, শুধুমাত্র বাঁচাও বলে চিৎকার তারা শুনতে পেরেছিলেন। দীর্ঘ সময় পর যখন দরজা খোলেন, দরজা ধাক্কাধাক্কির পর সঞ্জু সরকার বলেন একজন খুন করে পালিয়ে গিয়েছে অনিতা ঘোষকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।